Namaskar. This is an amazing experience. I'm really honored and privileged to have this opportunity. বাংলাদেশে TEDx এর কোনো ইভেন্টে আমার যাওয়ার সুযোগ হয় নাই। সো আমি ডিরেক্টলি আমার গল্পে চলে যাই। সুইজারল্যান্ডে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেলাম। সেখানে সে আমাকে ডিরেক্টলি অফার করলো যে, "তুমি জুরিখ লেকে আমার বসি করো।" জুরিখ লেক সুইজারল্যান্ডের সবচাইতে সুন্দর জিনিসগুলোর একটা। আমি যেহেতু জুরিখেই আছি, ও আমাকে এই অফার করার পর আমি সাথে, সাথে ডেফিনিটলি আমি করব। তো ওর সাথে ওর ওখানকার সুইজারল্যান্ডের এক বন্ধু ছিল, ওর বন্ধু। আমার বাংলাদেশী বন্ধু আমাকে বলছে যে, "জুরিখ লেকে গোসল করবা ঠিক আছে, আমি কিন্তু নামতে পারবো না পানিতে।" আমি বললাম, "কেন?" বলল যে, "আমি সুইমিং জানি না, সাঁতার জানি না।" তো এটা শুনে সুইজারল্যান্ডের যে লোকটা ছিলেন, উনি বললেন যে, "তুমি স্কুলে যাও নাই? এটা কেমন কথা? তুমি সাঁতার জানো না?" ওর প্রশ্ন শুনে আমার মাথার মধ্যে আবার হিট করছে। বিষয়টা কি বলেন তো? ওই স্কুলে যাওয়ার সাথে ওর সাঁতারের কি সম্পর্ক? আমি এরপরে ওকে এই প্রশ্ন করার পর ও আমাকে উত্তর দিল যে, "তুমি কালকে একটা কাজ করো, আমার বাচ্চার স্কুলে চলো।" ওর বাচ্চার স্কুলে যখন পরের দিন গেছি আমি, ওখানে যাওয়ার পর শুরুতেই আমার চোখ টোটাল ছানা-বড়া। কারণ হইলো আমি দেখি যে এইটুকু বাচ্চা, বয়স হবে ৩-৪ বছর, কোমরের মধ্যে দড়ি বেঁধে রাস্তায় নিয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডে। আমি বললাম, "ঘটনা কি? তোমাদের কি মানবাধিকার বলতে কিছু নাই নাকি?" ও আশ্চর্য হয়ে বলল যে, "মানে কি?" "এটা ওদের ক্লাস।" আমি বললাম, "কিরকম ক্লাস?" বলল, "আজকে ওদেরকে সাইন শেখানো হবে। এইজন্য দড়ি বেঁধে নিয়ে যাচ্ছি যাতে কেউ রাস্তায়-টাস্তায় এদিক-সেদিক" দেখলাম নাচতেছে সবাই, গান গাচ্ছে আর রাস্তায় হাঁটছে। এরপরের আমি যখন ভেতরে ঢুকলাম, আমি দেখি মূল গেটের পাশে একটা ছোট্ট বাচ্চা। ক্লাস 2 বা 3 তে পড়বে এই বয়সী। ৮-৯ বছর। সো ওকে দেখলাম একটা শপকিপার, দোকানদারি করছে। তা আমি বললাম, "ঘটনা কি? ও কি দরিদ্র নাকি? গরিব? ও দোকানদারি কেন করবে?" তো ও এটা শুনে আরো আশ্চর্য হয়ে বলল যে, "আচ্ছা এক কাজ করো, তুমি ওর সাথে গিয়ে কথা বলো, ওর কাছ থেকে কিছু কিনে নিয়ে আসো।" আমি ওর কাছে গেলাম যে, "তোমার কাছে কি আছে?" বলল যে, "তুমি চকোলেট খাও?" আমি বললাম, "হ্যাঁ, চকোলেট খাই।" বলল যে, "আচ্ছা এই নাও চকোলেট।" সে আমাকে একটা চকোলেট দিল। তা আমি বললাম যে, "ওকে, এই চকোলেটটা কিসের তৈরি?" সে আমাকে আবার ডেসক্রিপশন দিল। "এই চকোলেট তুমি এটা নিজে হাতে তৈরি, এখান থেকে হোমমেড তৈরি। তোমার সাথে আরো ফ্রেন্ড আছে তোমার?" সে খেয়াল করছে যে ওপাশে আরো ২ জন ছিল আমার সাথে। "তুমি ওদের জন্য নিতে পারো।" সে আমাকে ইনসিস্ট করল যেন আমি ওদের জন্য চকোলেট নিলাম। এরপরে তাকে আমি ৳১০০ র একটা নোট দিলাম। সুইস ফ্রা বলে আরকি। সুইস ফ্রা দিলাম। সে আবার ৯৭ টাকা আমাকে ফেরত দিল। গুনে, গুনে এবং যেভাবে টাকাগুলো সাজানো থাকে ঠিক ওইভাবে টাকাগুলো আবার সাজানো মানে সাজিয়ে রাখলো। এর মধ্যে সে কম্পিউটারে ইনপুটও দিল। তার কাছ থেকে এই জিনিসটা সেল হয়ে গেছে এবং বাকি জিনিস এইটুকু তার স্টকে আছে। তার এই কয় টাকা ছিল, এখন নতুন এই কয় টাকা যুক্ত হলো। তা আমি আবার ফেরত গেলাম ওর কাছে এবং শুধু তাই না, ওই বাচ্চাটা আমাকে আবার বলছে যে, "তুমি এখানে নতুন?" আমি বললাম, "হ্যাঁ।" বলল যে, "তোমার কি বেবি আছে?" আমি বললাম, "হ্যাঁ।" বলল যে, "তাহলে তুমি এক কাজ করো, তুমি ওদের জন্য কিছু নিয়ে যাও।" আমি বললাম, "না, আমার বেবি তো এখানে নাই, আমার বেবি তো বাংলাদেশে।" বলল যে, "ওকে ঠিক আছে। তাহলে তুমি যাবার সময় আমার কাছ থেকে নিয়ে যেও।" আমি বললাম, "ওকে ঠিক আছে।" তা আমি ওর কাছে আবার ফেরত গেলাম যে ঘটনাটা কি আসলে? ও আমাকে উত্তর করল, এটা হচ্ছে ওর ম্যাথ ক্লাস। ক্লাস 3 তে পড়ে। তো ওদের ক্লাস আর আমাদের ক্লাস আমি শুধু এই যে ওই স্কুলের বাচ্চারা এই যে এরকম করে যখন রাস্তা পার হবে আমি আমি যখনই মানে মানে রাস্তায় মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম এরকম অনেক বাচ্চা-কাচ্চা সবার আমি মনে করছি ট্রাফিক পুলিশের মতো এরকম আ মানে সিগন্যাল দিয়ে তারা রাস্তা পার হচ্ছে এবং নাচতেছে, গাচ্ছে, আ কোমরে দড়ি বাঁধা। এরপরে ওখান থেকে বের হইলাম। আপনি ওর সাথে এবার বাংলাদেশের বাচ্চাদের স্কুলের কথা চিন্তা করেন। আমি ওই স্কুলের ভেতরে আবার গেলাম। সেই স্কুলে যাওয়ার পর দেখলাম এই বাচ্চারা তাদের নিজের খাবার নিজে তৈরি করে
এই বাচ্চারা তার যে কাপড়-চোপড় তার ৩ সেট কাপড় থাকে স্কুলে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ৪টা পর্যন্ত এদের স্কুলিং টাইম। সারাদিন স্কুল। সো স্কুলে সে পড়াশোনা করে না, কিচ্ছু পড়াশোনা করে না। স্কুলে সে যেটা করে সেটা হচ্ছে সে খেলাধুলার জন্য স্কুলে যায়। এই খেলতে, খেলতেই সে কখন শিখে দেয় সে জানে না। স্কুলের সিস্টেমটা হচ্ছে ১ম এ তাকে সারভাইভ করা শেখায়। স্কুলের সিলেবাস দেখলাম, সেখানে দেখলাম ক্লাস 2 তে ওদের ওই সুইমিং শেখানো হয়, সাঁতার শেখানো হয়। ক্লাস 2 তেই ওদের সাইকেল চালানো শেখানো হয়। ক্লাস 2 এর সিলেবাসের মধ্যেই আমি দেখেছি ওদের খাবার গরম করে কিভাবে খেতে হয় সেটা শেখানো হয়। ওর নিজের প্লেট, ওর নিজের কাপড়, ওর নিজের বই খাতা কিভাবে কোন জায়গাটায় গুছিয়ে রাখবে, কিভাবে গুছিয়ে রাখবে এবং পরের দিন এসে যেন ওইভাবেই পায়, সেইভাবে তাকে ট্রেনিং দেয়া হয়। যার ফলে সে এইভাবে স্বাবলম্বী হয়, সেইভাবে বাঁচতে শেখে এবং সে যেন নিজে আগে সারভাইভ করে তারপরেই না পড়াশোনা। আমাদের এখানে কি হয়? আমি ভার্জিনিয়াতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেটে একদিন দেখি রাস্তার মধ্যে আমাদের গাড়ি দাঁড় করায় রাখছে। আমি ভাবলাম যে নিশ্চয়ই প্রেসিডেন্ট যাবে। প্রেসিডেন্ট তখন এই যে জো বাইডেন। এইটা ভার্জিনিয়া হচ্ছে ঠিক আ হোয়াইট হাউসের কাছাকাছি। ২০ মিনিটের দূরত্ব হবে। আমি মনে করছি দেখি দেখা যায় যে গাড়ি-বহর, বিরাট গাড়ি-বহর যাবে। কিছুক্ষণের মধ্যে দেখি মানে এটা ২ মিনিটের ঘটনা। আমাদের গাড়িকে থামায় একটা স্কুলের বাস সেটাকে তারা যেতে দিল। তো এর পরের দিন আমি আরেকটা স্কুলে গিয়ে আমিও এক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, "তোমাদের স্কুলের বাসের জন্য রাস্তায় ট্রাফিক তোমরা বন্ধ করে দাও?" বলে যে, "তুমি কি জানো যে আমার ভবিষ্যৎ প্রেসিডেন্ট এই বাসে কিনা? তা আমার বর্তমান প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ না এই দেশ ভবিষ্যতে যে চালাবে সে গুরুত্বপূর্ণ?" ওদের পড়াশোনা, ওদের চিন্তা ভাবনা এইরকম। এইবার আসি, আমি একটা ছবি এখানে লোড করতে বলেছিলাম। জওহরলাল নেহেরু, এই সেই বাসটা। পরের ছবিটা দেখি। দেখেন এটা সম্ভবত 1946 এর ঘটনা। 1946 1947 সরি এটা 1949 এর ঘটনা সম্ভবত। 47 সালে যখন ভারত ভাগ হয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে একটা প্রোগ্রামে দাওয়াত দেয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে প্রেসিডেন্ট ওপেন তাকে অফার করেন যে, "আমরা আপনাদের ২ টা দেশকেই কিছু গিফট করতে চাই। আপনারা কিছু চাইতে পারেন।" ১ম পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বললেন যে, "মাননীয় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। এই সুযোগ আপনি আমাদেরকে দিবেন। আমি ভাবি নাই তো আমি আপনার কাছে যেটা চাই সেটা হলো আমার দেশে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক যে অস্ত্র-শস্ত্র বানানো, আমি এই প্রযুক্তিটা আপনাদের কাছে চাই এবং আপনি আমার পাকিস্তানে এটা ইমপ্লিমেন্ট করে দিয়ে আসবেন।" সো প্রেসিডেন্ট তাৎক্ষণিক মোটামুটি সম্মতি দিয়ে একজন তার অ্যাডভাইজারকে বলল যে, "দেখো তো এই বিষয়টা কতটা করা সম্ভব এটা আমরা করে দিব।" এইবার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সাহেব তখন উনি বললেন যে, "প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আমার এত কিছু চাওয়ার নাই। আমার চাহিদা খুব সীমিত, খুব সীমিত। আপনি আমার ভারতে একটা স্কুল করে দিবেন। স্কুল করে দিবেন এটা কোন চাওয়া হইল। একটা স্কুল করে দিবেন। কিন্তু সেই স্কুলটা হবে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে যে স্কুলটা MIT নামে পরিচিত সেইটার আদলে। হুবহু ওই MIT-র বদলে ভারতে তখন IIT প্রতিষ্ঠিত হয়। সেই IIT দিয়ে দেখেন মানে লিডারশিপের কোয়ালিটি দেখেন। সেই আইআইটি 1949 এর কথা 1951 এ সম্ভবত ওরা শুরু করে খড়গপুর থেকে। সেই আইআইটি সারা ইন্ডিয়াতে এমনভাবে প্রতিষ্ঠিত যে সারা পৃথিবীর যত টেক জায়ান্টরা আছে তারা সব ইন্ডিয়ান প্রোডাক্ট। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছি, আমি কানাডাতে গেছি। কানাডাতে ঢুকে আমি যে ৮ জন মানুষের সাথে কথা বলছি ৮ জন ছেলে-মেয়ে ইন্ডিয়ান। ৮ টা ছেলে-মেয়েই ইন্ডিয়ান। তারা সব আইটি। পৃথিবী এখন যত সহজ করে পারে আপনাকে কি করে দিচ্ছে? পৃথিবী আপনাকে সহজ করে দিয়ে আপনি বাসায় বসেই যেন আপনি খাবারটা পেয়ে যান। বাসায় বসেই যেন আপনি সমস্ত সার্ভিস পেয়ে যান। বাসায় বসে যেন আপনি পড়াশোনা আপনার আর বাইরে যেতে না হয়। মানে যত রকমের অলসতা আপনাকে ঢেলে দেয়া যায় সবকিছু দিচ্ছে। এটা কে করে দিচ্ছে? এই আইটি। এই আইটি। তো সামনের ৫০ বছরের পৃথিবী কি হবে? সেটা বাংলাদেশের আমাদেরকেই ঠিক করতে হবে।
এখানে যে ইয়াং জনগোষ্ঠীটা আমি দেখতে পাচ্ছি, আমি বলি বাংলাদেশে ওই যে সুইজারল্যান্ডের যে শিক্ষা কার্যক্রমটা আমি দেখে আসলাম, সেই শিক্ষা কার্যক্রমের হুবহু আদলে বাংলাদেশেও একটা এরকম রেপ্লিকা করার চেষ্টা করা হয়েছিল। যখন গভর্নমেন্ট ডিসিশন নিলেন আয়ারল্যান্ডের ওই পড়াশোনা কাইন্ড অফ এইরকমই ওই মডেলটা বাংলাদেশেও আনা হবে। তারা কি করলো? তারা স্কুলে সাঁতার শিখবে, তারা এই বাচ্চারা স্কুলে রান্না করা শিখবে, তারা যেন খিচুড়ি রান্না করতে পারে, তারা যেন বিভিন্ন রকমের রান্না-টান্না, তারপরে পড়াশোনা বলতে যে পরীক্ষা সিস্টেম এভাবে থাকবে না, এইরকম বৃত্ত দিলে, এরকম স্কয়ার দিলে তাকে মার্কিং করা হবে, নিয়ে আসলে খুবই ভালো কথা। আমিও একমত। এটা আজকে হোক আর ১০ বছর ৫০ বছর পর হোক বাংলাদেশে হইতে হবে। কিন্তু বিষয় হলো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে, "আপনি বলেন এইবার বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষক নিয়োগ হয় সেটা দুর্নীতি ছাড়া হয়? বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে রান্নাঘর এরকম অবকাঠামো আছে? এইরকম সুইমিং পুল আছে, এরকম সাইকেল চালানোর মাঠ আছে, এরকম সাইকেল চালানোর খেলাধুলার মাঠ আছে। আপনি সেটা যদি এনশিওর করতে না পারেন, আন্দাজে আপনি একটা রেপ্লিকা এরকম বসায় দিলেন, এটা আসলে সুযোগ কম। সো আপনাদের এখান থেকে আবার বক্তব্য আজকে আমি শুধুমাত্র শিক্ষা কার্যক্রমের উপর রাখতে চেয়েছিলাম যে, বাংলাদেশে যেই হেতু আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি বিশ্বাস করি এখানে সবাই মোটামুটি ইউনিভার্সিটিতে পড়েন এবং পড়ান। আমি চাই আমার এই যে বেসিক জায়গা, আমার শিক্ষাক্রম, আমার এই যে শিক্ষা পদ্ধতিটা কি হবে? সামনের বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই, যেই জিনিসটা চাই সেটা এখন থেকে বাস্তবায়ন করতে হবে। যেটা যদি সেটা না হয়, এই সাফারিংসটা আমাদের ২০ বছর ৫০ বছর পরে গিয়েও আমাদের ছেলেমেয়েরা করবে। সবাইকে ধন্যবাদ।